হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াসের যে ডেসক্রিপটিভ পার্টটা থেকে প্রশ্ন আসে, একটা 20 নাম্বার, দুটো 15 নাম্বার, ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলের যে প্রশ্নগুলো আসে আর কি 50 নাম্বারের, সেই পার্টটা আমরা একটু আলোচনা করব। আমরা এবার থেকে ঠিক করেছি যে রেগুলার এক একটা টপিক ধরে আমরা এবার আলোচনা করব, এক একটা টপিক নিয়ে, যেগুলো ইম্পর্টেন্ট টপিক, ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে টপিকগুলো পিএসসি মিসলেনিয়াসের জন্য ইম্পর্টেন্ট, সেইগুলো নিয়ে আমরা একটুখানি ডিসকাস করব। কীভাবে লিখলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেখা দাঁড়াবে এবং নাম্বার পাওয়া যাবে, সেই রকমভাবে আমরা একটু ডিসকাস করব, ঠিক আছে? আজকে যে টপিকটা সেটা হচ্ছে যোশীমঠে, উত্তরাখণ্ডের যোশীমঠে যে পরিবেশগত সংকট দেখা গেছে আর কি। হ্যাঁ, উত্তরাখণ্ড কয়েক বছর ধরে বেশ ভালো রকম নানা রকম বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। যেমন তোমার ধস নামে, ল্যান্ডস্লাইড রেগুলার লেগেই আছে ওখানে বলতে গেলে, বন্যা, ফ্লাড হয়েছে, বৃষ্টি অতিবৃষ্টির কারণেও ফ্লাড হয়েছে কখনো কখনো, বিভিন্ন কারণে তোমার উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতে কিছু সমস্যা দেখা গেছে। তো মেনলি এখন যেটা যোশীমঠটা কেন্দ্র করে যে পরিবেশগত সংকট দেখা গেছে, তো সেইটা সম্পর্কে আলোচনা করতে দিয়েছে। ধরো কোশ্চেনটা এরকম দেবে যে এই যে যোশীমঠে যে পরিবেশগত সংকট, এর কারণগুলো কী কী, এর ফলে কী কী, মানে এর প্রভাবগুলো চাইবে, এফেক্টগুলো চাইবে, কজ এফেক্ট, আর কিভাবে এটাকে আটকানো যেতে পারে, মানে এর রিমেডি বা প্রতিকার কি হতে পারে, এইটা নিয়েও দিতে পারে। এবং স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কী কী স্টেপ নিচ্ছে বা ওদের নেওয়া উচিত, সেরকম প্রশ্ন দিতে পারে, ঠিক আছে? তো আমরা আজকে এটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, বলছে হিমালয়ের কোলে উত্তরাখণ্ডের ছোট্ট শহর যোশীমঠ দায়িত্বজ্ঞানহীন পরিকাঠামো, উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের জেরে ধীরে ধীরে মাটিতে বসে যাচ্ছে, মানে ভূ অবনমন হচ্ছে, সাবসিডেন্স হচ্ছে। 2রা জানুয়ারি 2023 রাতে যোশীমঠে বিপর্যয় নেমে আসে, যখন জলপ্রবাহ নিচের ঢাল থেকে বেরিয়ে আসে। 6150 ফুট, মানে প্রায় 1875 মিটার উচ্চতায় অবস্থিত এই পার্বত্য শহরের 4500 বাড়ির মধ্যে 610টা বাড়িতে বড় ফাটল দেখা যায় এবং রাস্তাঘাট, ইমারতগুলো বিপজ্জনকভাবে হেলে পড়ে। আউলি স্কি রিসোর্ট যেটা আছে, এর একটি টাওয়ারের কাছে বিশাল ফাটল দেখা যায়। আর পরিস্থিতি এতটাই সঙ্গীন হয়ে ওঠে যে 150-র বেশি পরিবার তাদের গৃহে বাস করতে না পেরে অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় গ্রহণ করে। 7ই জানুয়ারি 2023 যোশীমঠকে সরকারিভাবে ল্যান্ডস্লাইড সাবসিডেন্স জোন হিসাবে ঘোষণা করা হয়। ঠিক আছে? আচ্ছা, যোশীমঠ কোন জায়গাটায় আছে, ওর অবস্থানটা কি, কি পরিস্থিতি ওর? যোশীমঠ উত্তরাখণ্ডের চামোলি জেলায় ঋষিকেশ বদ্রীনাথ জাতীয় সড়কের উপর অবস্থিত। সেখানকার যোশীমঠটি 8ম থেকে 9ম শতাব্দীর মধ্যে হিন্দু ধর্মের যে 4টে প্রধান মঠ আছে তার মধ্যে অন্যতম, যেটা আদি শঙ্করাচার্য দ্বারা প্রতিষ্ঠিত। এটি যথাক্রমে বদ্রীনাথ এবং হেমকুণ্ড সাহিবের হিন্দু এবং শিখ মন্দিরগুলোর প্রবেশদ্বার। প্রতি শীতে ভগবান বদ্রীনারায়ণের মূর্তি তুষার বৃষ্টিত বদ্রীনাথ থেকে যোশীমঠের নরসিংহ মন্দিরে আনা হয়। তীর্থযাত্রীরা ছাড়াও ভ্যালি অফ ফ্লাওয়ার, নন্দাদেবী জাতীয় উদ্যান ও আউলি যাওয়ার জন্য পর্যটকরা এই স্থানে রাত্রি বাস করেন এবং এই স্থানটি থেকে হিমালয়ের বিভিন্ন জায়গার ট্রেকিং করা হয়। কেন এই ভূ অবনমন, কী কারণে এই ভূমিধসটা নামলো?
বেশিরভাগ স্থানীয় মানুষ যেটা মনে করছেন যে এনটিপিসি বা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন ওদের মালিকানাধীন 520 মেগাওয়াট তপোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্পের জন্য যোশীমঠের ভূগর্ভে 12.25 কিলোমিটার হেডরেস টানেল খননের কারণে এই ভূমিধস হয়েছে। মানে সুড়ঙ্গটার প্রায় 8.5 কিলোমিটার বোরিং মেশিন দিয়ে খনন করা হয়েছে এবং বাকি 4 কিলোমিটার ড্রিলিং ও বিস্ফোরণের মাধ্যমে খনন করা হয়েছে। বোরিং মেশিনটা টানেলের ভেতর 3 বার আটকে পড়েছিল। এটা অনেক পুরনো খবর আর কি, ঠিক আছে? তো একবার 2009 সালের ডিসেম্বরে, 2012 সালের ফেব্রুয়ারিতে এবং অক্টোবরে। গাড়োয়াল বিশ্ববিদ্যালয়ের দুজন ভূতত্ত্ববিদ কারেন্ট সায়েন্স জার্নালে একটা লেখায় জানালেন যে এর ফলে এই বোরিং মেশিন দিয়ে তোমার বা কখনো কোথাও এক্সপ্লোশন করানো হয়েছে, এর ফলে শহরের ভূগর্ভে আন্ডারগ্রাউন্ডে একটা প্রবেশ্য শিলাস্তর বা অ্যাকুইফার ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, বড়সড় ছিদ্র হয়েছে এবং সেখান থেকে সেকেন্ডে 700 থেকে 800 লিটার জল বেরোচ্ছে এবং এর জেরে স্থানটি বসে যাচ্ছে। 3 জন জার্মান ইঞ্জিনিয়ারিং উপদেষ্টা মানে অ্যাডভাইজার যারা আছে, প্রযুক্তিবিদ, তারা বলছে যে প্রতিটা দুর্ঘটনার সময়ে সুড়ঙ্গে বিপুল জলের প্রবেশ সুড়ঙ্গে একটা ফাটল সৃষ্টি করছে। 2021 সালের ফেব্রুয়ারি মাসের ব্যাপক বন্যা হয়েছিল, ঠিক আছে? সেইটাই বন্যাতে পলি, নুড়ি, বোল্ডার এগুলো সুড়ঙ্গে আঘাত এনেছে এবং সুড়ঙ্গের দেওয়ালে ক্র্যাক তৈরি করেছে বা ফাটল তৈরি করেছে। এনটিপিসি এই অভিযোগটা অস্বীকার করলো। ওরা বলছে যে না, আমরা যে ভূগর্ভ টানেল করেছি সেটা বোরিং মেশিন দিয়ে করেছি এবং এজন্য ভূগর্ভে কোনো এক্সপ্লোশন বা বিস্ফোরণ আমরা ঘটাইনি। এটা পুরোপুরি অস্বীকার করেছে এনটিপিসি। কিন্তু যোশীমঠ বাঁচাও সংঘর্ষ সমিতি জেবিএসএস তারা মানে একটা স্থানীয় সংগঠন, তারা বলছে যে না, মূল টানেলের ভিতরে আটকে থাকা যে বোরিং মেশিনটা ছিল সেটা বোরিং মেশিনকে উদ্ধার করার জন্য শহরের ঠিক নিচে বিস্ফোরক দিয়ে একটা বাইপাস টানেল খনন করা হয়। এছাড়া এই শহরের নিচে প্রায় 13 কিলোমিটার দূরে হেলান মারোয়ারি বাইপাসের নির্মাণ কাজের জন্য ভারী মেশিনপত্র বহন ও ব্যাপক বিস্ফোরণ প্রাকৃতিক ভারসাম্যের বিঘ্ন ঘটিয়েছিল। এই হেলেন মারোয়ারি বাইপাস এটা হচ্ছে একটা কেন্দ্রীয় সরকারের 4 ধাম পরিযোজনার একটা মানে প্রকল্পের অন্তর্গত। এর মাধ্যমে বদ্রীনাথের দূরত্বটা প্রায় 30 কিলোমিটার কমিয়ে আনা যাবে। 2000 সালের নভেম্বরে উত্তরাখণ্ড যখন তৈরি হয়েছে সে সময় যোশীমঠের জনসংখ্যা 13,200 আর এখন হচ্ছে 25,000। দেখো এই কয়েক বছরে প্রায় এত জনসংখ্যা বেড়েছে। যোশীমঠে প্রচুর হোটেল ও গেস্ট হাউস আছে। এছাড়াও আছে কি ভারতীয় সেনাবাহিনী, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ, বর্ডার রোড অর্গানাইজেশন, জেপি হাইড্রো ক্যাম্পাস, এদের মতো বড় বড় প্রতিষ্ঠান, এদের অফিস টফিস এখানে আছে। 1936 সালে সুইস ভূতত্ত্ববিদ আর্নল্ড হেম আর অগস্টো গ্যাসের লক্ষ্য করেন যে যোশীমঠ এমসিটি বা মেন সেন্ট্রাল থ্রাস্ট, যেটা তোমার হিমালয় ফল্ট জোন বা হিমালয় চ্যুতি এলাকার যে আর্থকুয়েক প্রোন যে রিজিয়ন, ভূকম্প প্রবণ যে অঞ্চল, তার মধ্যে এটা আছে। ওখানে কাছাকাছি একটা প্রাচীন ধ্বংসাবশেষ আছে। ওই ধসের যে ধ্বংসাবশেষ, ওই ধ্বংসাবশেষের উপরে আছে। তো এই যে এখানে একটা যোশীমঠের ছবি দেওয়া আছে, এটা পারলে বলতে দেখে নেবে এটা কোন জায়গাটা পজিশনটা আছে, কি অবস্থাটা আছে। সামান্য কম্পনের জন্য কি হচ্ছে, যদি একটুখানি যদি মানে মানে ভূমিকম্প হয় তাহলে এলাকার ঢালের মানে স্থিতিটা মানে ডিসব্যালেন্স হতে পারে আর কি, ঠিক আছে? তো অস্থিরীকরণ ঘটতে পারে। এই এমসিটির কারণে যোশীমঠের চারপাশে উচ্চতা ও খাড়াইয়ের আকস্মিক পরিবর্তনে উচ্চ বৃষ্টিপাতের ফলে দুর্বলভাবে আবদ্ধ মাটির মধ্যে দিয়ে জল প্রবাহ, স্লাইড ও ক্রিপ ঘটায়। এই স্লাইড আর ক্রিপ এগুলো হচ্ছে এক ধরনের ল্যান্ডস্লাইডের অনেক রকম টাইপ আছে। তার মধ্যে এই স্লাইড আর ক্রিপ, একটা রক ফল, ডেব্রিস ফল এগুলো আছে, এর মধ্যে তোমার স্লাইড আর ক্রিপও আছে।
অলকানন্দা আর ধলিগঙ্গা এই যে নদী এখানে যাচ্ছে, এদের জলপ্রবাহ কি হচ্ছে, যোশীমঠের যে তোমার পাদুস আছে ওখানে ওটা কি করছে, ওটাকে ধুয়ে দিচ্ছে, মানে ওখানে যে তোমার ইয়েটা আছে ওখানে ইরোশন করছে বা ক্ষয় করছে, পাদদেশটা ক্ষয়ে দিচ্ছে। তাতে কি হচ্ছে, যোশীমঠ আরও তোমার সাবসাইড হচ্ছে। এই সমস্যাটা দেখা যাচ্ছে ইরোশনের জন্য। এর ফলে কি দেখা গেছে, এর জন্য কি হচ্ছে, এখানকার অধিবাসীদের যে জীবিকায় কিছু প্রভাব পড়েছে। মানুষজনকে জোর করে নিরাপদ আশ্রয়স্থলে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও বিপর্যয়ের জেরে শতাধিক বাড়ির ফাটল ধরে সেগুলো বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে প্রশাসনকে আরও কমপক্ষে 90টা পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রূপায়িত করতে হতে পারে। মানে আরও 90খানা ফ্যামিলিকে, মানে 90টা ঘরের লোককে ওদেরকে স্থানান্তর করতে হবে, এখন অবধি যা পরিস্থিতি দেখা গেছে। এটাকে আমি আটকাবো কী করে, রিমিডি কী আছে। 1970 মানে 70 দশকে গাড়োয়ালের কমিশনার ছিলেন এমসি মিশ্র। তার নেতৃত্বে একটা কমিটি তৈরি হয়েছিল, এমসি মিশ্র কমিটি রিপোর্ট 1976। এরা বলছে যে এরা স্থিতিশীল আর অস্থিতিশীল অঞ্চল নির্ধারণ করেছিল। স্লাইডিং জোন যেগুলো ছিল সেই জোনগুলোতে বৃক্ষছেদন ও ভারী নির্মাণ নিষিদ্ধ করেছিল। নিরাপদ এলাকায় সীমিত নির্মাণের অনুমতি দিয়েছিল, মানে বলেছিল যে এই এলাকাগুলোতে যেন নির্মাণটা হোক, কিন্তু সেটা যেন লিমিটে হয়, আনলিমিটেড নয়। হোটেল, তারপরে রিসর্ট, হ্যাঁ হঠাৎ করে গজিয়ে উঠছে, বাড়ি করে দিচ্ছে এখানে সেখানে, এরকম করলে হবে না। এছাড়া জানায় যে পাদদেশ যেন নদী বিধৌত, যেটা বলছিলাম যে অলকানন্দা আর ধলিগঙ্গা আছে, ওই নদীর জল দিয়ে যেন নিচটা বাটটা যেন না ধোয় আর কি, মানে ওগুলো ইরোশনটা যেন না হয়, সে বিষয়ে নজর দিতে হবে। এবং নীতি ও মানব উপত্যকার সমগ্র অঞ্চল হিমালয়ের গাবরেখার উপর, গাবরেখার মোরেইন তোমার হিমবাহের সঞ্চয় কাজের জন্য তৈরি হয় বা গাবরেখার উপরে অবস্থিত। হ্যাঁ, তার জন্য কি এখানে কোনো মানে ভারী স্ট্রাকচার, বড় স্ট্রাকচার যেন না তৈরি করা হয়, সেটা যেন খেয়াল রাখতে হবে। যারা এক্সপার্ট বিশেষজ্ঞরা এই অঞ্চলের উন্নয়নের জলবিদ্যুৎ প্রকল্পগুলো বন্ধ করার সুপারিশ করেছে। এবার করতে গেলে কি হবে, এখানে একটা লার্জ মানে একটা ইনভেস্টমেন্ট, সেটা লস হবে। এবার কি হচ্ছে, অবিলম্বে সংকট মোকাবিলায় অন্যান্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে রাস্তা নির্মাণ কার্য বন্ধ, জল নিষ্কাশন ব্যবস্থার প্রতি অবিলম্বে মনোযোগ দেওয়া, এলাকার জন্য একটা ভালো আবহাওয়া সতর্কতা ব্যবস্থা তৈরি করা, যাতে বাসিন্দারা যে কোনো আসন্ন বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে, সেগুলো সম্পর্কে সচেতন হতে পারে। যথাযথ পুনর্বাসন এবং বাড়িগুলো ভেঙে ফেলার পর জমে থাকা ধ্বংসাবশেষ দ্রুত অপসারণ, ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং মাটির ধারণ ক্ষমতা পুনঃস্থাপন করার সুপারিশ করা হয়েছে। নির্মাণগুলো উচ্ছেদ করব, কিন্তু ওই উচ্ছেদ যেন বিজ্ঞানসম্মত হয়। হ্যাঁ, না হলে কী হবে, যে ধ্বংসাবশেষের যে অবশেষগুলো আছে সেগুলো কিন্তু ভূতাত্ত্বিকভাবে সংবেদনশীল অঞ্চলের জন্য আরেকটা সমস্যার সৃষ্টি করে দেবে। আচ্ছা, নিষ্কাশন পদ্ধতি, জল নিষ্কাশন পদ্ধতি যেটা আছে, মানে ড্রেনেজ পদ্ধতি যেটা আছে, সেটা যেন আরও বিস্তৃতভাবে অধ্যয়ন করে তা এলাকার চাহিদা অনুযায়ী পুনর্বিকাশ করা হয়। পরিবেশগত ক্ষতির ব্যাপক মূল্যায়ন করা আবশ্যক। হিমালয়ের এই ঝুঁকিপূর্ণ এলাকার সঠিক ম্যাপিং করতে হবে। যোশীমঠে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিবেশগত ও বাস্তুতান্ত্রিক ক্ষতি সামলানোর জন্য বিপুল ব্যয়ের কথা মাথায় রেখে উৎপাদনের বিকল্প উৎস সন্ধানের উদ্দেশ্যে বায়ো রিজিওনাল স্কেলে পরিকল্পনার উপর গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, এইটার খেয়াল করো, বায়ো রিজিওনাল স্কেলে কিন্তু পরিকল্পনার উপর গুরুত্ব দিতে হবে এবং পরিবেশ সুরক্ষার বিধি অত্যন্ত কঠোরভাবে মানতে হবে। সরকার, নীতি নির্ধারক ও অন্যান্য সকল স্টেক হোল্ডারদের যৌথভাবে একটি পরিকল্পনার রূপরেখা তৈরি করা উচিত, যাতে যোশীমঠের মতো যাতে যোশীমঠের মতো পরিবেশগত বিপর্যয়কে আমরা এড়াতে পারি। ঠিক আছে, তো এইগুলো একটু খেয়াল রাখবে। এইখানে আরও যে পয়েন্টগুলো দেওয়া যেত, যে এই যে ঘটনাটা ঘটেছিল, এই ঘটনাতে স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট কি স্টেপ নিয়েছিল এটাকে, এটা বন্ধ করা নিয়েছে বা নেওয়া উচিত, মানে নিয়েছিল বা এখনও নিয়েছে, এই পার্টটা কিন্তু একটু করে নেবে নিজেরা।
পারলে জানিও কীভাবে করছো কমেন্টে। আর যদি কোনো অসুবিধা হয় জানিও, আর কী কী টপিক দেওয়া যেতে পারে সেটা একটু জানাবে। আমি আপাতত ঠিক করেছি যে এরপরে আমি মণিপুর ভায়োলেন্সটা দেবো। আর তারপর তোমার ইসরায়েল হামাস যে ঝামেলা চলছে, মানে ঝামেলা হচ্ছিল, সেই ওইটা, এইটা একটু দেবো, ঠিক আছে তো। আর রাশিয়া ইউক্রেনটাও, ঠিক আছে তো, এইগুলো, এই টপিকগুলো। আর তোমার G20 সাবমিট ইন্ডিয়াতে হয়েছিল, এরকম কিছু টপিক, ইম্পর্টেন্ট টপিক আমি আলোচনা করবো। মোটামুটি ধরে নাও 17 থেকে 18টা টপিক আমি আলোচনা করে দেবো মিসলেনিয়াস মেন্সের আগে। তার মধ্যে আশা করছি তোমাদের কমন চলে আসবে, ঠিক আছে। আজকের মতো এটুকুই থাক। এর পরের দিন আমরা নেক্সট মণিপুর ভায়োলেন্স নিয়ে আলোচনা করব। যদি এখানে কারো কোনো সমস্যা থাকে, আরও কিছু যদি করা যায়, আরও যদি কোনো কোশ্চেন এই টপিকটার উপরে মনে হয় যে এই টপিকটাতে এই কোশ্চেনগুলো হয়তো বাদ চলে গেছে, তাহলে বা এই আলোচনাটা বাদ চলে গেছে, তাহলে একটু জানিও আমাকে কমেন্টে, তাহলে সুবিধা হয়, আমারও হবে, বাকিদেরও হবে। আজকের মতো এটুকুই।